নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো নটার সংবাদে। ফের বেহাল রাজ্যের জলজীবন। অধিকাংশ জনজাতি এলাকায় ব্যর্থ হর ঘর জল প্রকল্প। জলের চাহিদায় বারবার তাই পথ অবরোধ গ্রামবাসীদের। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের লক্ষ্য ছিল দেশের অন্তিম ব্যক্তির কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। তার জন্য প্রয়োজনীয় খাতে অর্থ ব্যয়ও করা হয়। তবে উপর মহল থেকে গ্রাউন্ড লেভেলে কাজ হওয়ার মাঝেই ব্যক্তিগত স্বার্থে আত্মসাৎ হয়ে যায় সরকারি কিস্তি। আর এই ঘটনা প্রায় সকলেরই জানা। কখনো ভুল বুঝিয়ে বা কখনো স্রেফ তোয়াক্কা না করেই জুলুম চালায় মধ্যস্থতাকারীরা। এক্ষেত্রে সব থেকে বড় ভুক্তভোগী হন সাধারণ মানুষ। সবকা সাথ সবকা বিকাশের আমলেও বারবার জলের দাবিতে কেন পথ অবরোধ গ্রামবাসীর, এই প্রশ্ন তুললেও যথাযথ উত্তর দেওয়ার মতন পাওয়া যায় না কাউকেই। কখনো চলে লোক দেখানো মিটিং, কখনো আবার জলের পাম্প বসানোর প্রতিশ্রুতি। স্কুল থেকে পাড়া বহু জায়গায় এই একই সমস্যা, নেই বিশুদ্ধ পানীয় জল, যেখানে জল আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। মান্দাই ব্লকে ফের জলের সমস্যায় পথ অবরোধ। ঘটনা হারবাং এডিসি ভিলেজের মাধবপাড়ার। 2022 সালের জুন মাসে প্রতিশ্রুতি দেওয়া হয় 5টি পাম্প বসবে এলাকায়। তার জন্য বরাদ্দ করা হয় 42,44,000 টাকা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এখনো পর্যন্ত মাত্র 3টি ওয়াটার পাম্প করা হয়েছে, তাও আবার সেগুলো পুরনো, কেবল রং করে ব্যবহার করা হচ্ছিল। তবে ওয়াটার হাউসের তরফেও এই পাম্পগুলিকেও খুলে নিলে এলাকার 100 পরিবার ফের জলের সমস্যায় পড়েন। বোরিং যে বইছি উনি বোরিংয়ের কথা আমরা দিতে আসিল 4টা বোরিং কথা, কিন্তু 3টা এটাও পুরান, তারা নতুন করে করছে না। এটা আগে ফরেস্ট ডিপার্টমেন্ট একজন করে আছে, এরপরে ওএনজিসির একটা করছে, ব্লগে একটা করছে। 3টা বোরিং আছে কিন্তু, আর এখানে ঠিক মতো তারা কালেকশন দিচ্ছে না, এখানে তার ঠিক মতো দেয় না। আর ট্রান্সফর্মার এখানে বয়, এখানে কারেন্ট চালু করে দিয়েছে, কিন্তু ওখানে এটাও বদ্ধ করে থেকে গেছে। আর তার তো সত্যি এখানে সব কিছু আপনার যে মোটরগুলো আছে এগুলোও তুলিয়ে তিনি কালেকশন করে রয়ে গেছে গা। ওখানে কি অবস্থায় আমরা আসি বাঁচি না, আমরা ওই নিচে গিয়ে কুয়ারের জল। ওএনজিসির ডিলিং পাইপ ফেটে বিপত্তি। প্রায় সর্বশান্ত কমলাসাগর কোনাবনের একাধিক পরিবার। তবে তেমন ভয়ের কিছু নেই, জানালেন সিপাহীজলার এসপি। শনিবার বিকেল 4টে নাগাদ কমলাসাগর কোনাবনে ওএনজিসির ডিলিং পাইপ ফেটে যায়। পাইপ ফেটে কেমিক্যাল ছড়িয়ে পড়ে আশেপাশের পুকুর এবং রাবার বাগানগুলিতে। একাধিক পুকুরে বিষক্রিয়ার ফলে গাছ মরে ভেসে ওঠে। ক্ষতিগ্রস্ত হয় রাবার বাগান। ফলে প্রায় সর্বশান্ত একাধিক পরিবার। ঘটনা প্রকাশ্যে এলে এলাকা পরিদর্শনে যান বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সন্ধ্যা দেব বর্মা। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গ্রামবাসীদের সমস্যার সুরাহার আশ্বাস দেন। রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে ওএনজিসি ড্রিলিং পয়েন্ট রয়েছে, এসে দেখতে পেলাম যে কেমিক্যাল লিকেজ হয়ে যে জনগণের পুকুর রয়েছে, অনেকগুলি পুকুর, এই কেমিক্যাল ভর্তি হয়ে গেছে পুকুরগুলো, মাছ মারা যাচ্ছে, রাবার বাগান নষ্ট হচ্ছে। তা আমি দেখতে আসলাম, এখন আমি আধিকারিকদের সাথে কথা বলবো। এ বিষয়ে ওএনজিসির অধিকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বিশেষ কোনো প্রতিক্রিয়া দেননি। তবে সিপাহীজলা এসপি বোগাটি জে রেড্ডির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ওএনজিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, রবিবার তারা এলাকা পরিদর্শন করবেন, প্রয়োজনে গ্রামবাসীকে ক্ষতিপূরণও দেওয়া হবে। তবে তেমন ভয়ের কিছু নেই। It is not a leakage, by the way. It is a blast of a certain chemical. Okay. We have already asked ONGC to give us the complete reasons as to what exactly has happened. Mm-hmm. And there is no further damage. There is no issue of panic also in the locality. People Okay. have already been assured that team will visit. The expert team will from ONGC will visit. And if there is any sort of damage, they will pay the compensation to the public. Okay. That is on the public side. But henceforth, for preventive measures, we have asked them to increase their preventive measures. Okay. And if at all to avoid such incidents in the future. কোন রকম পুনর্বাসন ছাড়াই 11টি উপজাতি পরিবারকে উচ্ছেদের নোটিশ প্রশাসনের। এডিসি এলাকায় নোটিশ দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন নতুন সংঘাতে জড়াচ্ছে। উল্টো দিকে ভিটে জমি ছাড়তে নারাজ পরিবারগুলি রক্ত ঝরাতেও প্রস্তুত। শ্রীনগর থানার অন্তর্গত হরিরাইপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে 57টি উপজাতি পরিবার। 1995 সালে সরকারি সাহায্য নিয়ে এলাকায় রাবার বাগান করে জীবিকা নির্বাহ শুরু করেন তারা। গত 29 নভেম্বর পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন প্রথম তাদেরকে উচ্ছেদের নোটিশ দেয়। 18 ডিসেম্বর ফের নোটিশ দিয়ে চলতি বছরের 26 ডিসেম্বরের মধ্যে জমি ছাড়তে বলা হয় তাদের। ফরেনসিক সায়েন্স কলেজ তৈরির জন্য এ জমি বেছে নিয়েছে সরকার। কোন রকম পুনর্বাসন ছাড়াই হঠাৎ উচ্ছেদের নোটিশে পরিবারগুলির মধ্যে দুশ্চিন্তা দেখা দিচ্ছে। এখন আমরা আমাদের এখানে একটা ফরেনসিক কলেজ হওয়ার
হয়তো চলেছে ইতিমধ্যে, কিন্তু এই কলেজটা নিয়ে আমাদের সাউথ আনানগর বিভিন্ন রাইপিএস থেকে প্রায় 10-12 জন পরিবারের জায়গা তারা ক্যাপচার করতে চলতেছে। তো আমরা এই কথা শুনে আমরা ওই এসডিএম স্যারের কাছে গেছি, এবং এসডিএম স্যারের কাছে যাওয়ার পরে আমরা রাওয়ালপুরে গেছি। রাওয়ালপুরে গিয়ে স্যার রাওয়ালপুরের কমিশনার চিঠি লিখেছে। চিঠি লিখেছে একটা লিখছে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেবনার কাছে। আমরা ওনাকে দিয়ে দিয়েছি চিঠিটা, দিয়ে স্যার আমরা রিসিভ কপি এনেছি আবার। এরপর আবার এসডিএম কাছেও দিয়েছি, কিন্তু আমরা এটার কোনো উত্তর পাইনি এখনও। আর এখন আমরা আবার শুনতে পেয়েছি যে 26 তারিখের মধ্যে যেন আমরা জায়গা খালি করে দিই। তো আমরা কী করে জায়গা খালি করে দেবো? তারা জায়গা খালি করে যে কোনো অবস্থাতেই জমি ছাড়তে নারাজ এলাকাবাসীরা। ঘটনার প্রতিবাদে শনিবার সাউথ আনন্দনগর রাবার প্রডিউসার সোসাইটির ব্যানারে বিক্ষোভ দেখায় তারা। প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত, এমনটাই জানান এলাকার মহিলারা। রাজ্য সরকার জন্য মুথাংদে রাজ্য সরকার জন্য মুথাংদে এরিয়া আবিয়া কেন্দ্র সরকার জন্য মুথাংদে নাকে থই রে নই ইয়াকায়ো নাকে থই রে নই সবাই চলে নই ও হাই। অন্যদিকে আরেকটি সমস্যা হচ্ছে, এলাকাটি উপজাতি জেলা পরিষদের মধ্যে পড়ছে। তাছাড়া রাবার বাগানটিও সরকারি প্রকল্পে তৈরি। প্রশাসন উচ্ছেদের নোটিশ দিলেও পুনর্বাসনের কোনো কথা জানায়নি এখনো পর্যন্ত। এদিন বিক্ষোভে প্ল্যাকার্ড নিয়ে গ্রামবাসীদের আবেদন, এডিসি সরকার আমাদের রক্ষা করুন। দারিদ্রতাকে হার মানিয়ে সফল সেন্টু। কাপড়ের ফেরিওয়ালা থেকে রাজ্য ক্রিকেট দলের অধিনায়ক, পরিশ্রমের ফল পেয়ে খুশি পরিবার। কাপড়ের ফেরিওয়ালা থেকে আজ রাজ্য ক্রিকেট দলের অধিনায়ক। দারিদ্রতাকে হার মানিয়ে সফলতার অনেক কাছাকাছি সেন্টু সরকার। অভাবের সংসারে একসময় কাঁধে নিতে হয়েছিল পরিবারের দায়িত্ব, তবু শুধু অদম্য জেদ আর ইচ্ছে শক্তির জেরে অনেকটাই এগিয়ে গেল রাজ্যের প্রত্নতাত্ত্বিক শহরের প্রতিভাবান ক্রিকেটার সেন্টু। সিকে নাইডু ক্রিকেট টুর্নামেন্টে রাজ্য দলের প্রতিনিধিত্ব করবেন তিনি। ত্রিপুরা দলের অধিনায়কের দায়িত্বভার পাওয়ার খুশি শহরের ক্রীড়াপ্রেমী সহ সকলেরই। কৈলাসহর পুর পরিষদ এলাকার 13 নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকার বাসিন্দা সেন্টু সরকার। পিতা স্বর্গীয় সুনীল সরকার প্রায় 10 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে গত হয়েছিলেন। সংসারের সমস্ত দায়িত্ব তাই পড়ে সেন্টুর কাঁধে। মা বিল্লরানী সরকার সহ ভাই মন্টু সরকার ও বোন শ্রাবণী সরকারের পড়াশোনার জন্য বাবার নিত্যদিনের পুরনো কাপড়ের ব্যবসা শুরু করেন তিনি। তা দিয়েই চলতো সংসারের খরচ। পড়াশুনো ছাড়লেও মাঠ ছাড়েননি সেন্টু। তবে ভাই কিংবা বোনের পড়াশোনার জন্য কখনো কোনো অভাব রাখেননি তিনি। সেন্টুর ভাই মন্টু সরকার বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বোন কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রী। কি বলবেন সেন্টু সম্পর্কে? 10 জনের ভালো করলে আমিও ভালো কইমু, 10 জনের ভালো দিয়ে আমার ভালো। তো আপনারা মানে এখন ছেলে মেয়ে কয়জন? তারা 2 ভাই 1 বোন। সেন্টু মানে বড় ছেলের নাম মন্টু, এর নাম সেন্টু। মন্টু কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে বেঙ্গালুরু। আর সেন্টু তো ক্রিকেট খেলছে। হ্যাঁ, সেন্টু ক্রিকেট আর খেলছে। মেয়ে, ছোট মেয়ে? মেয়ে কলেজে পড়ে, লাস্ট ইয়ার। তো আপনার স্বামী মারা গেছে 10 বছর, এবার জুন আইলে 10 বছর হইব। কি করতেন উনি? পুরান কাপড়ের ব্যবসা করতো। কিন্তু উনার যে কাজ সেটা করা শুরু করেছিল। হ্যাঁ হ্যাঁ, এই কাজই করছে। দোকানদারি না করলে তো আমার বড় ছেলেরা পড়াতে পারি না। মানে কি ধরনের ব্যবসা ছিল এটা? এটা পুরান কাপড়ের ব্যবসা। আগরতলাতে পাইকারি মাল কিনে আনছি, আমি সেলাই করছি, ছেলে নিয়ে দোকানদারি করছে। বাগানে গেছি, বাগান গেছে, আমরা কৈলাসহরে বইছে। মানে সেন্টুর উপরই সমস্ত দায়িত্ব ছিল। হের উপরে সমস্ত দায়িত্ব আছে, নইলে তো চুলার ভাড়া বিলাই ঘুমাইতো। তারপর না পড়াইতে পারছি না। তো সেন্টুর যে সাফল্যে কি বলবেন? ওই তো ভালো। আর কি তা কইম, মানে হ্যাঁ এই খেলা বাচ্চা নিছে, হ্যাঁ তো খেলতে হইব, না খেললে তো এর ভবিষ্যৎ তো হইব না। কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রলয় পাল সেন্টু সম্পর্কে বলেন, ভাগ্য নয়
পারফরমেন্সই ক্রিকেটের মূল কথা, আর সেই পারফরমেন্স দীর্ঘদিনের লড়াইয়ের ফলেই এসেছে। সেন্টুর সাফল্য কামনা করেছেন কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রলয় পাল ও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য দীপরাজ দেবনাথ জানান, কৈলাসহর থেকে রঞ্জি ট্রফিতে খেলার জন্য যে প্লেয়ার সিলেকশন হয়েছে তার মধ্যে আছেন অভিজিৎ সরকার ও দেবপ্রসাদ সিনহা। উল্লেখ্য, আগামী 7ই জানুয়ারি ত্রিপুরাতে অনুষ্ঠিত হবে CK নাইডু ট্রফির প্রথম খেলা। সেন্টু সরকার কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন সদস্য বলতে ও আমাদের কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলে। সেন্টু এমন একটা ব্যক্তিত্ব যে তার বিভিন্ন পরিবেশে সে নিজেকে খেলার সাথে জড়িয়ে রেখেছে, সেজন্য আজকে এই জায়গাটা সে পেয়েছে। ওর যদি অতীতে একটু আমরা ঘাঁটি তো এক সময় এমনও হয়েছিল যে সংসার চালানোর জন্য ও বাজারের পাশে বসে মাটিতে বসে কাপড় বিক্রি করেছে, কিন্তু ক্রিকেট থেকে তার নিজেকে সরায়নি এবং সেটার রেজাল্ট পেয়েছে ও আজকে। আমরা সবাই কৈলাসহরবাসী হিসেবে আমরা সবাই গর্বিত, কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশন গর্বিত ওর সেই সাফল্যে, এবং ও প্রমাণ করে দিয়েছে যে ভাগ্য না, পারফরমেন্সেই ক্রিকেটের মূল কথা। গরু চুরির পর চোরদের নজর পড়ল ছাগলে। ঘটনায় শুরু পুলিশের আরেক দৌড়। দায় এড়াতে যে কোনো অচেনা লোক দেখলেই বেঁধে রাখার নিদান পুলিশের। রাজ্যে গরু চুরি এক আন্তর্জাতিক সমস্যা, তাই গরু চুরি ঠেকাতে ব্যস্ত পুলিশ, TSR, BSF। তবে এখন নতুন সমস্যা হলো ছাগল চুরি। গ্রামপাড়ায় ছুটছাট হাঁস মোরগ চুরি সহ ছাগল চুরির ঘটনা মাঝে মধ্যে শোনা যায়। পাড়ার ছেলেপুলেদেরই এসব কাজের জন্য দায়ী করা হয়। তবে এবার পরিস্থিতি খানিক আলাদা। সম্প্রতি এই খবর নিয়মিত উঠে আসছে। শনিবার আমতলী থানার মধুবন ঝরঝরিয়া এলাকায় দিন দুপুরে গৃহস্থের 3টি ছাগল নিয়ে যায় চোরের দল। শনিবার সকালে মুকুন্দ সরকারের স্ত্রী বাড়ির পাশেই 3টি ছাগলকে বেঁধে রেখে যান। কিছুক্ষণ বাদে দেখেন 3টি ছাগলের একটিও নেই। ছাগলের গলার দড়ি কেটে ছাগল নিয়ে গেছে চোর। আরে আমি ছাগল দিয়ে গেলে আইছি, আর এমনি কয়টার সময়? 10টা। আচ্ছা, কয়টা ছাগল? 3টা। আচ্ছা, কে নিছে মানে কেউ দেখছেন লয়ে যেতে? না, যাইতে তো দেখছি না, সব দবাইছি না। আচ্ছা, আর কোনো সময় এরকম নিছিনি ছাগল? না না, আমার নিচে আগে সারা আসলো, সারার থেকে নিচে। আচ্ছা আচ্ছা, তারপরে গরুও নিচে আগে 3টা। আচ্ছা আচ্ছা, কি ছাগল আছিল ওটি? 3টা গাব ছাগল, একটা 4 মাসের আর 2টা 3 মাস করে 6 মাসের। এই ছাগলটির দাম কত আছিল? অন্তত বাচ্চাও চলে 20,000 টাকা। খবর পেয়ে মুকুন্দ সরকারের বাড়ি পৌঁছয় আমতলী পুলিশ। গরু চুরি নিয়ে ইতিমধ্যে নাজেহাল পুলিশি দফতর। চুরি গেলে পুলিশের হাতে গরু উদ্ধারের মতো ঘটনা শোনা যায় না। নতুন সমস্যা এবার ছাগল চুরি। আপাতত গ্রামের বাইরের কেউ এই কাজ করেছে বলে সন্দেহ করছে পুলিশ। তাই গ্রামে বহিরাগত দেখলেই বেঁধে রেখে থানায় জানাতে পরামর্শ দিল প্রশাসন। 2018 সালে রাজ্যে বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটে। এক মন্ত্রীর বেফাঁস মন্তব্যে বেশ কয়েকটি গণপিটুনি হয়। সপ্তাহ খানেক আগে এক বিধায়কের ভোকাল টনিকে উজ্জীবিত হয়ে 2-1টি নেশাখোরের ধরপাকড়েরও ঘটনা দেখা যায়। সামাজিক শাসনের নামে আইন হাতে তুলেই চলছে সামাজিক শাসন। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।